গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং ক্লাসশিপের এক্সাম আসতে চলেছে, তার জন্য জিকেজিএস এর উপর থেকে আজকে 9 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। এর আগে অলরেডি জিকেজিএস এর উপর থেকে আমরা ফুড এসআই এবং ক্লাসশিপ স্পেশাল 8টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাস না করে থাকো, ওপরে আই বাটনে দেখবে একটা লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো করে নিতে পারবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে দেখবে একটা প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপরে ক্লিক করলেও তোমরা পরপর ক্লাসগুলো করে নিতে পারবে। আর প্রত্যেককে বলছি, ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই কিন্তু তোমাদের এক্সামের জন্য বেনিফিট হবে। যদি ক্লাস স্কিপ করে দেখতে চাও, তাহলে ফার্স্টেই বলছি ক্লাস দেখার দরকার নেই, এখান থেকে তোমরা স্কিপ করে বেরিয়ে যেতে পারো। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, কোন বছর ঘরঘরার যুদ্ধ সংগঠিত হয়? তো এখান থেকে চারটে যুদ্ধ আছে, একটা হলো পানিপথ, খানোয়ার, চান্দেরি, ঘরঘরা। এই চারটে যুদ্ধ কবে হয়েছিল, কার সঙ্গে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার কিন্তু কোশ্চেন তোমাদের এখান থেকে দিয়েছে। তো কোন বছর ঘরঘরার যুদ্ধ সংগঠিত হয়েছিল? ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 সালে। তো এক্ষুনি যেগুলো বললাম সেগুলো কিভাবে মনে রাখবে, অর্থাৎ পানিপথ, খানোয়ার, চান্দেরি, ঘরঘরা, এই যুদ্ধগুলো কবে হয়েছিল, কার মধ্যে হয়েছিল, কত সালে হয়েছিল, কিভাবে মনে রাখবে তার একটা ট্রিক্স দেখো, বা তোমরা তোমাদের পছন্দ মতো ট্রিক্স মনে রাখতে পারো। তো আমি যেটা বলে দিচ্ছি সেটাও কিন্তু তোমরা ফলো করতে পারো। তো এখানে একটু হিন্দিতে বলবো যে 1526-এ আমরা জানি কি 1526-এ হয়েছিল পানিপথের যুদ্ধ। তো 1526 আমি যদি বলি, 26 মে বাবার পানি খায়া, पानी पिया, 26 में बाबर पानी पिया, 27 में बाबर खाना खाया, 28 में बाबर चांद देखा, 29 में बाबर घर गया और 30 में बाबर मर गया। তো একটা সিম্পল লজিক তোমরা মনে রাখতে পারো, রাতের ডিনার হিসেবে ধরতে পারো যে বাবর রাতে ডিনার করতে গেছে, ডিনার করতে যাওয়ার আগে বাবর জল খেলো, পানি পিয়া, 1526-এ পানি পিয়া। তারপর বাবর খাবার খেলো, জল খাওয়ার পরে অর্থাৎ খানা খায়া। খাবার খাওয়ার পরে বাবর কিন্তু শুতে যায়নি, বাবর একটু পায়চারি করতে গেল, অর্থাৎ পায়চারি করতে করতে বাবর আকাশের দিকে তাকিয়ে দেখলো চাঁদ উঠেছে, অর্থাৎ বাবর চাঁদ দেখলো। চাঁদ দেখার পরে পায়চারি করার পরে বাবর ঘরে ফিরে আসলো, ঘরে ফিরে এসে বাবর যখন ঘুমালো, ঘুমানোর মধ্যে মরে গেল। তো অর্থাৎ 1526 মে পানি পিয়া। পানি পিয়ার অর্থ কি? পানি পিয়ার অর্থ হলো পানিপথের যুদ্ধ, পানিপথের যুদ্ধ। 1527 বাবার খানা খায়া। তো 1527 কিসে হয়েছিল, কি যুদ্ধ হয়েছিল? খানোয়ার যুদ্ধ। খানার থেকে মনে রাখবে খানোয়ার যুদ্ধ, খানোয়ার যুদ্ধ। চাঁদ দেখা 1528 বাবার চাঁদ দেখা। তো চাঁদ দেখার মানে কি? চাঁদ থেকে চান্দেরি, চান্দেরির যুদ্ধ হয়েছিল কবে? 1528 সালে। তারপর 29 মে বাবার ঘর গায়া, অর্থাৎ 1529 সালে। ঘর মানে কি? ঘর ঘরার যুদ্ধ, যেটা কোশ্চেনে ছিল। আর 1530 মে মার গায়া মানে 1530-এ বাবরের মৃত্যু হয়েছিল। এবার এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের যে পানিপথের যুদ্ধ বাবর এবং কার মধ্যে হয়েছিল। প্রত্যেকটা যুদ্ধই কিন্তু বাবর লড়েছে এবং প্রত্যেকটা যুদ্ধই কিন্তু বাবর জয়লাভ করেছে। তো পানিপথের যুদ্ধ কার মধ্যে হয়েছিল প্রত্যেকেই জানো, বাবর এবং ইব্রাহিম লোদি। তো আমি এখানে বাবরের নাম লিখছি না, কার মধ্যে অপোনেন্ট কে ছিল তার নাম লিখছি। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল কি? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল পানিপথের যুদ্ধ, 1526 সালে হয়েছিল। এক্সাক্ট ডেটটা মাথায় রাখতে বলেছি এই পানিপথের যুদ্ধের ক্ষেত্রে। 21 এপ্রিল 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। তার মধ্যে জয়লাভ করেছিল কে? জয়লাভ করেছিল বাবর। এবার চলে আসো খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ কবে হয় মনে রাখতে বলেছি ট্রিক্সের মাধ্যমে, 1527 সালে। তো 1527 সালে খানোয়ার যুদ্ধ বাবর আর কার মধ্যে হয়েছিল? বাবর এবং রানা সাঙ্গা, বাবর এবং রানা সাঙ্গার মধ্যে হয়েছিল 1527 সালে খানোয়ার যুদ্ধ, এবং সেই যুদ্ধে জয়লাভ করে কে? জয়লাভ করে বাবর। তারপরে চলে আসো চান্দেরি যুদ্ধে। চান্দেরি যুদ্ধ 1528 সালে হয়েছিল কার কার মধ্যে? বাবর এবং মেদিনী রায়ের মধ্যে, বাবর এবং মেদিনী রায়ের মধ্যে হয়েছিল চান্দেরি যুদ্ধ 1528 সালে।
তারপর 1529 সালে ঘরঘরার যুদ্ধ। ঘরঘরার যুদ্ধ কার মধ্যে হয়েছিল? ঘরঘরার যুদ্ধ হয়েছিল বাবর এবং আফগানদের মধ্যে। বাবর এবং আফগানদের কে নেতৃত্ব করেছিল? যদি স্পেসিফিক করে দেয় তো মাথায় রাখবে তার নাম হলো মাহমুদ লোদি। তো আফগানদের হয়ে মাহমুদ লোদি এবং বাবরের মধ্যে যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। যুদ্ধের নাম হলো ঘরঘরা যুদ্ধ। সেই যুদ্ধে জয়লাভ করেছিল কে? জয়লাভ করেছিল বাবর। আর 1530 সালে বাবর মারা গিয়েছিলেন, বাবরের মৃত্যু হয়েছিল। তো এই 5টা সাল কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু বহু এক্সামে কোশ্চেন এসছে। প্রত্যেকটা পয়েন্ট যেগুলো বলে দিলাম সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফ আকারে হয়তো পাবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpertSD, অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা সরাসরি টেলিগ্রামে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। ভারতে সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়েছিল? তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বইতে তোমরা পাবে যে ভারতের সর্বশিক্ষা অভিযান চালু হয় 2001 সালে, স্পেসিফিক করে দেওয়া আছে। সুতরাং যদি তোমাদের কখনো অপশান থাকে, যদি সিঙ্গেল ইয়ার যদি অপশান থাকে, তখন 2001 সালটা মার্কিং করবে। এখানে যেমন অপশানে আছে যে 1999 থেকে 2000, 2001 থেকে 2002, 2004 থেকে 5 আর 13 থেকে 14। তো এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 2001 থেকে 2002 সালের মধ্যে ভারতে সর্বশিক্ষা অভিযানের কিন্তু চালু হয়। এই যোজনাটা, এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের সর্বশিক্ষা অভিযান, এই যোজনাটা কোন 5 ইয়ার প্ল্যান এর অন্তর্গতে এসেছিল? তো এই সর্বশিক্ষা অভিযান এটা আনা হয়েছিল নবম 9th 5 ইয়ার প্ল্যানের মধ্যে আনা হয়েছিল, এবং 9th 5 ইয়ার প্ল্যানের যে ডিউরেশন ছিল সেই ডিউরেশনটা কি? 1997 থেকে 2002 পর্যন্ত এই 9th 5 ইয়ার প্ল্যানের ডিউরেশন ছিল। এই সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য কি ছিল? লক্ষ্য কি ছিল? তো এর লক্ষ্য ছিল 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এবং কম্পালসারি তাদেরকে কিন্তু শিক্ষা দিতে হবে। ফ্রিতে এবং কম্পালসারি তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে। কত সাল টার্গেট দেওয়া হয়েছিল? 2010 সালের মধ্যে তাদেরকে কিন্তু 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত বাচ্চারা আছে প্রত্যেককে সম্পূর্ণ ফ্রি এবং কম্পালসারি তাদেরকে শিক্ষা দিতে হবে। সেটাই ছিল সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, এই যে সর্বশিক্ষা যে মিশনটা চালু করা হয়েছিল, যে প্রোগ্রামটা চালু করা হয়েছিল, এটা কোন মিনিস্ট্রির অন্তর্গত, কোন মন্ত্রণালয়ের অন্তর্গত? তো এটা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর অন্তর্গতে আসে কি? এর অন্তর্গতে আসে এই সর্বশিক্ষা মিশন অভিযানটা। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, ভারতের যখন সর্বশিক্ষা মিশন অভিযান চালু হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার কে ছিল? তো তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী ছিলেন তখন প্রধানমন্ত্রী। এই কোশ্চেনটা কিন্তু এক্সামে তোমাদের দিয়েছে। এছাড়া এখান থেকে রিলেট করো যে এই 2002 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, তোমাদের অলরেডি পড়িয়েছি এর আগে যে 8টা ক্লাস হয়ে গেছে সেখানে কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। সেই অ্যামেন্ডমেন্টটা কি? 86 অ্যামেন্ডমেন্ট। 86 অ্যামেন্ডমেন্টটা কত সালে হয়েছিল? 2002 সালে হয়েছিল। এই অ্যামেন্ডমেন্টে কি হয়েছে? এই অ্যামেন্ডমেন্টে ডিপিএসপির মধ্যে শিক্ষার অধিকার ছিল, অর্থাৎ রাইট টু এডুকেশন। এই রাইট টু এডুকেশনটাকে ডিপিএসপি থেকে তুলে নেওয়া হয়েছে। ডিপিএসপি থেকে তুলে নিয়ে একে নিয়ে যাওয়া হয়েছে কোথায়? একে নিয়ে যাওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে। ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কোন আর্টিকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে? একে নিয়ে যাওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 21 এর মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে, কোশ্চেনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ডিপিএসপির আর্টিকেল 45 মধ্যে ছিল শিক্ষার অধিকার, সেটাকে তুলে নিয়ে মৌলিক অধিকারের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে 21 নাম্বার আর্টিকেলে। চলে আসো পরের কোশ্চেন, কে বেঙ্গালুরু সেফ সিটি প্রকল্পের
প্রথম ধাপের উদ্বোধন করলেন? তো বেঙ্গালুরু সেফ সিটি প্রকল্প এর প্রথম ধাপ ইস্টাবলিশ করলেন, লঞ্চ করলেন অমিত সাহা। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো 2023 সালে অমিত শাহ আমাদের ভারতের হোম মিনিস্টার অমিত শাহ কর্ণাটকের বেঙ্গালুরু সেফ সিটি প্রকল্পের তিনি উদ্বোধন করেছেন এবং বেঙ্গালুরু শহরে এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো বেঙ্গালুরু শহরে মহিলাদের নিরাপত্তা নিশ্চিতকরণে আর নির্ভয়া যে স্কিম, সেই নির্ভয়া স্কিমের অধীনে এই প্রকল্পটা পরিকল্পিত করা হয়েছে। এখান থেকে বাকি অপশানগুলো রিলেট যদি করি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলা লাগবে না, প্রত্যেকেই জানো ভারতের প্রাইম মিনিস্টার। নীতিন গাডকারি কোন মিনিস্টারি অন্তর্গত আছেন? তিনি আছেন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মিনিস্টারকে নীতিন গাডকারি। আর হরদীপ সিং পুরী ইনি কোন মিনিস্ট্রি? ইনি পেট্রোলিয়াম মন্ত্রী, ইনি পেট্রোলিয়াম মিনিস্টার, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মিনিস্টারকে, তার নাম হলো হরদীপ সিং পুরী। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে এই ফুড এসআইয়ের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ফুড এসআইয়ের এক্সামের জন্য যে ক্লাসটা করানো হচ্ছে, এর পাশাপাশি তোমাদের পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ প্রতিটা এক্সামের জন্য কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস প্রোভাইড করা হয়। এছাড়া তোমরা নিচে দেখতে পাচ্ছ যে সমস্ত এক্সামগুলোর নাম এখানে অন স্ক্রিনে তোমাদের সামনে শো হচ্ছে। প্রতিটা এক্সামের জন্য কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো প্রোভাইড করা হয়। যেমন এখানে পুলিশের এক্সাম আছে, এসএসসির এক্সামগুলো আছে। তো প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা সম্পূর্ণ ফ্রিতে আলাদাভাবে লাইভ ক্লাস পেয়ে যাবে। লাইভ ক্লাস যদি তোমরা অ্যাটেন্ড না করতে পারো, ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড ফরম্যাটেও ক্লাসগুলো দেখতে পারবে। তো তোমরা যদি এই সমস্ত ব্যাচে যদি অ্যাড হতে চাও, কারণ প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা ব্যাচ আমাদের ক্রিয়েট করা আছে এবং সেখানেই কিন্তু সমস্ত রকম ইনফরমেশন প্রোভাইড করা হয়, কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস হবে, বা এক্সাম ওরিয়েন্টেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে সব কিছুই কিন্তু তোমাদের সেই গ্রুপে জানানো হয়। তো নির্দিষ্ট ব্যাচ বা গ্রুপে যদি যুক্ত হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো 9933434203, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের সঠিক গাইড করা হবে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা সম্পূর্ণ জিকে জিএস, অর্থাৎ প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, এই ক্লাসগুলো এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর ম্যাথের ক্লাস করার জন্য আমাদেরই আরেকটা নতুন চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলটা ফলো করো। এই চ্যানেলে ম্যাথের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের নির্দিষ্ট যে এক্সামের জন্য তোমরা টার্গেট নিয়েছো বা প্রিপারেশন নিতে চাইছো, সেই নির্দিষ্ট এক্সামের জন্য তোমরা এই চ্যানেল দুটো থেকে প্রিপারেশন নিতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কে? এখানে কি বলেছে? ভারতের প্রথম মানে ভারতে যে বর্তমান 28টা রাজ্য আছে, এই 28টা রাজ্যের মধ্যে কোন রাজ্যের সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, সেটাই কিন্তু এখানে কোশ্চেনের অর্থ। তো ভারতের সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? মহিলা মুখ্যমন্ত্রীর নাম হলো সুচেতা কৃপালানি ছিলেন ভারতের সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তিনি 1963 থেকে 1967 সাল না মনে রাখলেও হবে। তিনি কোন স্টেটের ফার্স্ট মুখ্যমন্ত্রী ছিলেন সেইটা হয়তো কোশ্চেনে আসতে পারে, তো সেইটা মাথায় রাখবে। তিনি 1963 থেকে 1967 পর্যন্ত উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার ছিলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এখান থেকে যদি কোশ্চেন দেয় যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, তো পশ্চিমবঙ্গের ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হলেন কে? মমতা ব্যানার্জি। যদি এখান থেকে কোশ্চেন দেয় তোমাদের যে ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গলকে, তো পশ্চিমবঙ্গের প্রথম চিফ মিনিস্টার হলেন, তার নাম কি? তার নাম হলো প্রফুল্ল চন্দ্র ঘোষ। তার নাম কি? প্রফুল্ল চন্দ্র ঘোষ হলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। অপশন সিতে দেখো আছে প্রতিভা পাটেল। তো প্রতিভা পাটেল থেকে রিলেট করো। প্রতিভা পাটেল হলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, মহিলা প্রেসিডেন্ট কে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটেল। আর এখন বর্তমান যিনি আছেন, তার নাম কি? তার নাম হলো দ্রৌপদী মুর্মু।
দ্রৌপদী দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু হলেন ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি, ভারতের দ্বিতীয় মহিলা প্রেসিডেন্ট। এখানে পিআর লিখলাম, পিআর ফর প্রেসিডেন্ট। আর দ্রৌপদী মুর্মু থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো যদি কোশ্চেন দেয়, ভারতের প্রথম ট্রাইবাল মহিলা প্রেসিডেন্টকে, তো ভারতের প্রথম ট্রাইবাল মহিলা প্রেসিডেন্ট হলেন দ্রৌপদী মুর্মু। ইনি কততম প্রেসিডেন্ট ভারতের? ইনি 15তম প্রেসিডেন্ট ভারতের। জয়ললিতা থেকে রিলেট করো, জয়ললিতা কোন রাজ্যের চিফ মিনিস্টার ছিলেন? এনার নাম কিন্তু খুব ভাইরাল হয়েছিল ইনি যখন মারা গিয়েছিলেন। তো যাই হোক, জয়ললিতার চিফ মিনিস্টার ছিলেন কোথায়? তামিলনাড়ুর চিফ মিনিস্টার ছিলেন, তামিলনাড়ুর তিনি চিফ মিনিস্টার ছিলেন। আর এখান থেকে যেহেতু চিফ মিনিস্টারের প্রসঙ্গ আসলো, এখান থেকে যদি একটা কোশ্চেন দেয় যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? তো ন্যূনতম বয়স হতে হবে 25 বছর, ন্যূনতম বয়স হতে হবে। অর্থাৎ লোকসভা এবং বিধানসভার, রাজ্যের বিধানসভা আর কেন্দ্রের লোকসভার মেম্বার হতে গেলে, কারণ লোকসভার যিনি হেড হন তিনি হচ্ছে প্রাইম মিনিস্টার হন, অর্থাৎ লোকসভাকে লিড করেন প্রাইম মিনিস্টার, লোকসভাকে লিড করেন স্পিকার, কিন্তু লোকসভা থেকেই প্রাইম মিনিস্টার সাধারণত নির্বাচন করা হয়, যদিও রাজ্যসভা থেকেও প্রাইম মিনিস্টার নির্বাচন করা হয়, যেমন মনমোহন সিংকে রাজ্যসভা থেকে চয়েস করা হয়েছিল। আর বিধানসভা থেকে যিনি লিড করেন বিধানসভাও লিড করেন কি? স্পিকার, অর্থাৎ স্পিকার বিধানসভাটাকে চালান, আর বিধানসভা থেকেই একজন হনকে চিফ মিনিস্টার, অর্থাৎ চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার। তারা যদি, যেমন প্রাইম মিনিস্টার যদি রাজ্যসভা থেকে আসেন, তাকে কিন্তু লোকসভাতে কোথাও দাঁড়িয়ে আবার কিন্তু তাকে ইলেকশনে সেখানে জিততে হয়। তো লোকসভার প্রাইম মিনিস্টার লোকসভার একজন মেম্বার হন, আর চিফ মিনিস্টার তিনি কিন্তু রাজ্যের বিধানসভার একজন মেম্বার হন, এবং তার ন্যূনতম বয়স কত হতে হবে? ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। অর্থাৎ যদি কোশ্চেন ঘুরিয়েও দেয় যে প্রাইম মিনিস্টারের হওয়ার জন্য কত ন্যূনতম বয়স হতে হবে, তো প্রাইম মিনিস্টার হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। একইভাবে চিফ মিনিস্টার হতে গেলেও ন্যূনতম বয়স হতে হবে কত? ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। চলে আসো পরের কোশ্চেন, রাজ্যের আকস্মিক ব্যয় তহবিল, যাকে কন্টিজেন্সি ফান্ড অফ স্টেট বলা হয়, তার দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কোশ্চেন এই টাইপের কোশ্চেন এক্সামে দিয়েছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। দুটো জিনিস, একটা কি? একটা হলো কন্টিজেন্সি ফান্ড, কন্টিজেন্সি ফান্ড, আরেকটা কি? আরেকটা হলো কনসোলিডেটেড ফান্ড। এই দুটো ফান্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই দুটো থেকে অনেকবার কোশ্চেন দিতে দেখা গিয়েছে এক্সামে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখান থেকে ভুল করে। তো এখানে খেয়াল করো যে কন্টিজেন্সি ফান্ড কাকে বলা হয়। তো কন্টিজেন্সি ফান্ড বলা হয় দেশের বা কোনো রাজ্যের যখন কোনো দুর্যোগ আসবে, বা কোনো আপৎকালীন অবস্থা আসবে, বা আকস্মিক কোনো ঘটনা ঘটবে, সেই কাজের জন্য ব্যবহৃত যে ফান্ড, সেই ফান্ডকে বলা হয় কন্টিজেন্সি ফান্ড। অর্থাৎ সেই কাজের জন্য যে টাকা বরাদ্দ করা হয় সেটা কোন ফান্ড থেকে আসবে? সেটা কন্টিজেন্সি ফান্ড থেকে আসবে। অর্থাৎ কি? যেমন ঘূর্ণিঝড় হলো, ঘূর্ণিঝড়ের জন্য সরকার যে টাকাটা প্রোভাইড করবে, ঘূর্ণিঝড়ের পরে যারা ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে, তাদেরকে যে যেমন হচ্ছে তোমাদের আমফানের পরে 20,000 করে টাকা দিয়েছিল যারা বিধ্বস্ত হয়েছিল, ঠিক তেমনই ঘূর্ণিঝড়, বন্যায় বা ধসে, যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগে যারা বিধ্বস্ত হয়, তাদের জন্য যে ফান্ডটা অ্যারেঞ্জ করা হয়, সেই ফান্ডটা কোথা থেকে আসে? সেই ফান্ডটা আসে কন্টিজেন্সি ফান্ড থেকে। আর কনসোলিডেটেড ফান্ড কি? কনসোলিডেটেড ফান্ড দুটো হয়, একটা হয় রাজ্যের, যেটা কোশ্চেনে আছে, সেটাকে বলা হয় কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট, আর একটা হয় কেন্দ্রের, যেটা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তো আমি ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি যে কনসোলিডেটেড ফান্ড কি? কনসোলিডেটেড ফান্ড হলো যে ফান্ড থেকে চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যানের, রাজ্যসভার চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, বা লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার, তারপর সুপ্রিম কোর্টের যে সমস্ত জাজরা আছে, হাইকোর্টের যে সমস্ত জাজরা আছে, তারপর ইউপিএসসির যে সমস্ত মেম্বাররা আছে, গভর্নর, এদেরকে যে স্যালারি এবং অ্যালাউন্স প্রোভাইড করা হয়, এদের যে স্যালারি
অ্যালাউন্স অ্যালাউন্স অ্যান্ড পেনশন যেগুলো প্রোভাইড করা হয়, এইগুলো আসে কোথা থেকে? এইগুলো আসে কনসোলিডেটেড ফান্ড থেকে, এগুলো আসে। এবার এখান থেকে খেয়াল করো, যদি কোশ্চেন দেয় যে কন্টিজেন্সি ফান্ডকে কে কন্ট্রোল করে, তো সেন্ট্রালের যে কন্টিজেন্সি ফান্ড, সেই সেন্ট্রালের কন্টিজেন্সি ফান্ড কন্ট্রোল করবে কে? সেন্ট্রালের কন্টিজেন্সি ফান্ড কন্ট্রোল করবে প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি। প্রেসিডেন্টের অনুমতিতে যিনি ফাইন্যান্স মিনিস্টার আছেন, সেই ফাইন্যান্স মিনিস্টার তিনি কন্টিজেন্সির ফান্ডের কিন্তু তিনি কন্ট্রোল করবেন। আর এই যে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এটাকে কন্ট্রোল করবে কে? এটাকে কন্ট্রোল করবে সংসদ, অর্থাৎ পার্লামেন্ট এটাকে কন্ট্রোল করবে। পার্লামেন্ট নির্দিষ্ট করবে যে কার কত টাকা স্যালারি বা কার কত টাকা অ্যালাউন্স বা পেনশন দেওয়া হবে, সেটা কে নির্ধারণ করবে? সেটা নির্ধারণ করবে পার্লামেন্ট, অর্থাৎ সংবিধান। যদিও এই কনসোলিডেটেড ফান্ডটাকে যে ড্র করেছিল, সেই ড্র কে করেছিল? ক্যাগ এটাকে ড্র করেছিল, অর্থাৎ কার কত স্যালারি বা অ্যালাউন্স বা পেনশন হবে সেটা ড্র করেছে কে? সেটা ড্র করেছে ক্যাগ। আর কন্ট্রোল করছে কে? কন্ট্রোল করছে পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্ট যতক্ষণ সাইন না করবে, পার্লামেন্টে সাইন না হওয়া পর্যন্ত কিন্তু তার সেই স্যালারি বা অ্যালাউন্স প্রোভাইড করা হবে না। তো এখানে এবার আশা করি কনসোলিডেটেড ফান্ড এবং কন্টিজেন্সি ফান্ড কি সেটা বোঝাতে পেরেছি। এবার চলে আসো এখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, যে কন্টিজেন্সি ফান্ড অফ স্টেট, রাজ্যের যে কন্টিজেন্সি ফান্ড, সেই কন্টিজেন্সি ফান্ডের দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে? তো কন্টিজেন্সি ফান্ডের দায়িত্ব ন্যস্ত থাকে কার হাতে? থাকে সেটা রাজ্যপালের হাতে। আর সেন্ট্রালে থাকে প্রেসিডেন্টের হাতে, রাজ্যে থাকে রাজ্যপালের হাতে। রাজ্যপাল বিধানসভার কথা মতো রাজ্যপালের হাতে কিন্তু এই দায়িত্বটা দেওয়া থাকে। রাজ্যপাল সাইন করলেই কন্টিজেন্সি ফান্ড থেকে, বা রাজ্যপাল চাইলে কন্টিজেন্সি ফান্ড থেকে দুর্যোগ পীড়িত মানুষদেরকে যে অনুদানটা প্রোভাইড করা হয়, সেই অনুদানটা এই ফান্ড থেকে প্রোভাইড করতে পারে। চলে আসো এবার পরবর্তী কোশ্চেন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত করা হয়? তো বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় 4 ফেব্রুয়ারিতে। বিশ্ব ক্যান্সার দিবস পালন হয়। অপশন ডি এর সঠিক অ্যান্সার। এখান থেকে একটা জিনিস মাথায় রাখবে, এখান থেকে এই কোশ্চেনটা অলরেডি এক্সামে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব ক্যান্সার দিবসের যে থিম, এই থিমটা 2022 থেকে 2024 পর্যন্ত কিন্তু এই সেম থিম রাখা হয়েছে। তো থিমটা কি? থিমটা প্রত্যেকের মুখস্থ থাকা উচিত। থিমটা হলো ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ হলো 2022 থেকে 2024 পর্যন্ত বিশ্ব ক্যান্সার দিবসের থিম। চলে আসো পরের কোশ্চেন, ভাইগাই নদীর তীরে কোন মহানগর অবস্থিত? কোন নদী? ভাইগাই নদী। তো ভাইগাই নদীর তীরে অবস্থিত মাদুরাই শহরটা অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দেয় যে কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত, তো কলকাতা শহর অবস্থিত হুগলি নদীর তীরে। কলকাতা শহর অবস্থিত হুগলি নদীর তীরে। যদি কোশ্চেন দেয় হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত, তো হায়দ্রাবাদ অবস্থিত, এই কোশ্চেনটা সম্ভবত আগের দিনের ক্লাসে পড়িয়েছি, মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহর অবস্থিত। আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা অবস্থিত যমুনা নদীর তীরে আগ্রা অবস্থিত। আরেকটা এখান থেকে মাথায় রাখবে যে ইন্দোর শহরটা, ইন্দোর কোন স্টেটের মধ্যে পড়ে? মধ্যপ্রদেশের মধ্যে পড়ে ইন্দোর। তো ইন্দোর শহর কি? ইন্দোর শহর বিশেষত্ব হলো ভারতের সব থেকে ক্লিনেস্ট সিটি, ভারতের সব থেকে পরিষ্কার শহর, ভারতের সব থেকে ক্লিনেস্ট সিটি কোনটা? সেটা হলো মধ্যপ্রদেশের ইন্দোর শহর। টানা 6 বছর ধরে এই সব থেকে পরিষ্কার শহরের তকমা পেয়ে আসছে কে? ইন্দোর শহরটা। তো ইন্দোর শহরটা কোন নদীর তীরে অবস্থিত? তো ইন্দোর শহরটা অবস্থিত খান নদীর তীরে অবস্থিত। চলে আসো পরবর্তী কোশ্চেন, স্বাধীনতার যুদ্ধের সময় রাওলাট আইন কেন মানুষের কাছে ঘৃণার কারণ হয়ে উঠেছিল? তো রাওলাট আইনে কি বলা হয়েছিল, এইটুকু জানলেই তোমরা অ্যান্সার করতে পারবে। রাওলাট অ্যাক্টে কি বলা হয়েছিল? তার আগে জানো রাওলাট অ্যাক্ট কবে ভারতে এসেছিল? তো এটা একদম ইজি মনে রাখা। রাওলাট অ্যাক্ট এক্সাক্ট ডেট মনে রাখবে 19 মার্চ 1919, অর্থাৎ 1919 সালে 19 মার্চে রাওলাট অ্যাক্ট ভারতে এসেছিল। এই রাওলাট অ্যাক্টে কি বলা হয়েছিল? রাওলাট অ্যাক্টে বলা হয়েছিল যে কোনো ব্যক্তিকে তার কোনো দলিল ছাড়া সন্দেহের ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে, এবং গ্রেপ্তার করার পরে ওই ব্যক্তির জন্য কোনো উকিল বা কোনো আপিল করা যাবে না। অর্থাৎ
এই রাওলাট অ্যাক্ট কি ছিল? রাওলাট অ্যাক্ট ছিল এক প্রকার বিনা দলিল বিনা দলিল বিনা উকিল ও বিনা আপিল, বিনা দলিল বিনা উকিল অ্যান্ড বিনা আপিল একটা অ্যাক্ট ছিল, সেটা কি? রাওলাট অ্যাক্ট। তো কোশ্চেন দেয় বিনা দলিল বিনা উকিল বিনা আপিল কোন অ্যাক্টকে, কোন আইনকে বলা হয়? তো অ্যান্সার হবে রাওলাট অ্যাক্ট। এবং রাওলাট অ্যাক্টকে, এটা ছাড়াও এই রাওলাট অ্যাক্টটা ব্ল্যাক অ্যাক্ট, কালা কানুন, ব্ল্যাক অ্যাক্ট নামেও কিন্তু এটা পরিচিত। তো এখানে দেখো অপশানগুলোর মধ্যে দেখো অপশান নাম্বার সিতে কি বলা আছে? এটি সরকারের সাথে মিলিত হয়ে কোনো কারণ ছাড়া জনগণকে কারারুদ্ধ করা হয়েছিল। তো এক্ষুনি বললাম যে কাউকে তার কোনো দলিল ছাড়া তাকে অ্যারেস্ট করে নিতে পারে সন্দেহের ভিত্তিতে, এবং অ্যারেস্ট করার পরে তাকে কোনো উকিলের সাপোর্ট দেওয়া হবে না, তার আপিল কোনো সে কি বলতে চাইছে সেটাও কিন্তু শোনা হবে না, তার আপিলও শোনা হবে না। তো সেটা কি? সেটাই হলো কিন্তু এই রাওলাট অ্যাক্ট। চলে আসো পরের কোশ্চেন, অলিভার টুইস্টের রচয়িতা কে? তো অলিভার টুইস্ট একটা বিখ্যাত বই, এর রচয়িতা হলেন চার্লস ডিকেন্স। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার, জাস্ট অনলাইনার ফরম্যাটে এখান থেকে মাথায় রাখবে। উইলিয়াম শেক্সপিয়ারের প্রসঙ্গ যেহেতু এসে এখান থেকে কোশ্চেন বহুবার দিয়েছে, কোন কোশ্চেন দিয়েছে? যে হ্যামলেট, হ্যামলেট বইটা কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা হ্যামলেট। বহুবার কোশ্চেন দিয়েছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো, শুধুমাত্র পিএসসি না আদার্স এক্সামে কোশ্চেন ঘেটে দেখবে এই হ্যামলেট কোশ্চেনটা বহুবার দিয়েছে। এছাড়া আরেকটা কোশ্চেন দিয়েছে অনেকবার, সেটা হলো ম্যাকবেথ। ম্যাকবেথ কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এবং আরেকটা হলো রোমিও। অনেক বই লিখেছেন, তার মধ্যে যেগুলো ফেমাস, যেগুলো এক্সামে দিয়েছে সেইগুলো আমি এখানে করাচ্ছি। রোমিও জুলিয়েট, রোমিও জুলিয়েট এই বইটা কে লিখেছেন? লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। চলে আসো পরবর্তী কোশ্চেন, প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়? প্রথমে, মাঝখানে, শেষে, না যে কোনো অংশে? তো প্রস্তাবনাকে ইংলিশে কি বলা হয়? বলা হয় প্রিয়াম্বেল। এই প্রিয়াম্বেল আমরা যদি যে কোনো বই, ছোটবেলায় হোক বা এখনো যে সমস্ত বইগুলো পড়ছি, যদিও তোমাদের মার্কেটে যে সমস্ত গভর্নমেন্ট এক্সামের জন্য যে সমস্ত বইগুলো বেরোচ্ছে সেই বইতে আমি অনেক বইতে দেখি না, তো যদিও আমরা ক্লাসের একাডেমিক লেভেলে যে সমস্ত বইগুলো পড়েছিলাম সেখানে প্রতিটা বইয়ের সামনে কিন্তু প্রস্তাবনা দেওয়া থাকতো। তো প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়েছে? সংবিধানের একদম প্রথমে যুক্ত হয়েছে। তো এই প্রস্তাবনা কেন প্রথমে যুক্ত হয়েছে তার আগে একটুখানি বলে নিই যে প্রস্তাবনাটা কোথা থেকে এসছে, অলরেডি পড়িয়েছি। তো প্রস্তাবনাটা 13 ডিসেম্বর, তার আগে জানো যে 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম বৈঠক বসেছিল। 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম বৈঠক বসে। তাতে যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হলো সচিদানন্দ সিনহা। তিনি অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন। কিভাবে অস্থায়ী? কারণ ফার্স্ট দিন যখন বৈঠক বসে তখন ইলেকশন করা সম্ভব হয়নি, তাই এই যে সভাটা বসেছিল তার মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ যে ছিলেন, সব থেকে বয়স যার বেশি ছিল, তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছিল, অর্থাৎ অস্থায়ীভাবে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছিল। তাই যদি কোশ্চেন দেয় যে গণপরিষদের প্রথম সভাপতি, প্রথম প্রেসিডেন্ট কে হয়েছিলেন, তো অ্যান্সার হবে সচিদানন্দ সিনহা। এবং তার ঠিক দুদিন পরে 11 ডিসেম্বর 1946-এ গণপরিষদের দ্বিতীয় বৈঠক বসে। সেই দ্বিতীয় বৈঠকে স্থায়ী মেম্বারের সিলেকশন হয়, অর্থাৎ ভোটিং হয়ে যায়। তার মধ্যে ভোটিং হওয়ার ফলে স্থায়ী সভাপতি হিসাবে সিলেক্ট হন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাই কোশ্চেন ভালোভাবে খেয়াল করবে, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে গণপরিষদের প্রথম সভাপতিকে, অ্যান্সার হবে সচিদানন্দ সিনহা। যদি কোশ্চেন দেয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতিকে, তখন অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর ঠিক দুদিন পরে 13 ডিসেম্বর 1946 সালে যে বৈঠকটা বসেছিল, সেই বৈঠকে কি হয়েছিল? সেই বৈঠকে পণ্ডিত জওহরলাল নেহেরু একটা প্রস্তাব তিনি পেশ করেছিলেন। সেই প্রস্তাবের নাম হলো কি? উদ্দেশ্য প্রস্তাব। উদ্দেশ্য প্রস্তাবকে ইংলিশে কি বলা হয়? কারণ তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা স্টেটের এক্সামের পাশাপাশি এসএসসি যে সমস্ত এক্সামগুলো নয় সেই এক্সামে তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো সেখানে কিন্তু তোমরা ইংলিশ ফরম্যাটে কোশ্চেন পাবে। সুতরাং ইংলিশ টার্মগুলোও ধীরে ধীরে এখন থেকে তোমরা রপ্ত করা শুরু করে দাও। তো তাকে বলা হয় অবজেক্টিভ রিসলিউশন।
তো অবজেক্টিভ রিসলিউশন হলো উদ্দেশ্য প্রস্তাবের ইংলিশ ফরম্যাট। তো এই উদ্দেশ্য প্রস্তাব তিনি জারি করেছিলেন কবে? 13 ডিসেম্বর 1946 সালে। কিন্তু তখনকার টাইমে ভীমরাও আম্বেদকর এর বিরোধিতা করেন। কিন্তু বিরোধিতা করলেও এর কিছুদিন পরেই, অর্থাৎ ঠিক তার পরের বছর 22শে জানুয়ারি 1947 সালে 22শে জানুয়ারি 1947 সালে এই উদ্দেশ্য প্রস্তাবকে তিনি কিন্তু সম্মতি দিয়ে দেন, এবং এই উদ্দেশ্য প্রস্তাবেরই পরিবর্তিত রূপ হলো বর্তমানে প্রিয়াম্বেল, অর্থাৎ প্রস্তাবনা হলো উদ্দেশ্য প্রস্তাবের পরিবর্তিত রূপ। এক কথায় এই প্রস্তাবনা প্রথমে কেন বসে? এক কথায় যদি আমি বলি যে কোনো একটা জিনিস, যেমন ছোটবেলায় তোমরা রচনা লিখতে, তো রচনা লেখার আগে একটা সামান্য জিস্ট বা কোনো একটা ঘটনা লেখার আগে তার জিস্ট কি সেটা লিখতে, সেই তেমনই সংবিধানের যে জিস্ট, সংবিধানের যে সারসংক্ষেপ, সেটাই হলো প্রস্তাবনা। অর্থাৎ প্রস্তাবনার মধ্যে এই পুরো এত বড় সংবিধানের মধ্যে প্রায় 395টা, যখন সংবিধান লাগু হয়েছিল তখন 395টা আর্টিকেল ছিল, তাতে 22টা পার্ট ছিল, তাতে ছিল 8খানা শিডিউল, বর্তমানে শিডিউল 12টা হয়েছে, বর্তমানে পার্ট সংখ্যা হয়েছে 25টা, বর্তমানে তোমাদের আর্টিকেলের সংখ্যা অনেক বইতে বিভিন্ন রকম দেওয়া আছে, তো আমি এখানে ধরে নিচ্ছি 400+ আর্টিকেল হয়েছে, 400 বা 450, কারণ বিভিন্ন বইতে বিভিন্ন রকম ডাটা দেওয়া আছে। তো যাই হোক, এত বড় জিনিসের যে জিস্ট, সেই জিস্টটা কি? সেই জিস্টটা হলো প্রিয়াম্বেল। আশা করি বোঝাতে পেরেছি। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে, যেটা অলরেডি এর আগের দিনের ক্লাসে 42তম অ্যামেন্ডমেন্ট যখন পড়েছিলাম সেখানে পড়েছিলাম যে প্রস্তাবনাতে কিন্তু শুধুমাত্র একবার সংশোধন হয়েছে। তাই একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল আমাদের প্রস্তাবনার অর্থাৎ প্রিয়াম্বেলের সংশোধন কতবার হয়েছে? শুধুমাত্র একবারই কিন্তু সংশোধন হয়েছে। সেটা কবে সংশোধন হয়েছে? 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংশোধন হয়েছে। কবে হয়েছে 42তম অ্যামেন্ডমেন্ট? 1976 সালে। তোমাদের এই 9টা ক্লাসের মধ্যে, আজকে নিয়ে 9টা ক্লাস হচ্ছে, এর মধ্যে এই কোশ্চেনটা এতবার পড়িয়েছি, মুখস্থ হয়ে যাওয়া উচিত তোমাদের। আর যদি কোনো ক্যান্ডিডেট এই ক্লাসে নতুন হয়ে থাকো, তাদেরকে বলছি আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো চলছে সেইগুলো কিন্তু দেখবে। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের এখন জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন, সেই সেশনটা চলছে। তার আগে জানুয়ারি থেকে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস অলরেডি পড়িয়ে দিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে, কারণ সেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো এখানে দেখো 42তম অ্যামেন্ডমেন্টে কি করা হয়েছিল? 42তম অ্যামেন্ডমেন্টে এই প্রস্তাবনাতে 3টে শব্দ যুক্ত করা হয়েছিল। 3টে শব্দ কি কি? একটা হলো সোশ্যালিস্ট, সেকুলার, আর একটা হলো ইন্টিগ্রিটি। অর্থাৎ সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেকুলার মানে ধর্মতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ, ধর্মতান্ত্রিক নয়, ধর্মনিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি মানে অখণ্ডতা। এই 3টে শব্দ সংবিধানের প্রস্তাবনাতে অ্যাড করা হয়েছে। কত অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 42তম অ্যামেন্ডমেন্ট 1976-এর মাধ্যমে। চলে আসো পরবর্তী কোশ্চেন। তিরুবনন্তপুরমে পাম লিফ ম্যানুস্ক্রিপ্ট মিউজিয়ামের উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এবং এই যে পাম লিফ ম্যানুস্ক্রিপ্ট মিউজিয়াম, এটা কিন্তু বিশ্বের প্রথম, ভারতের নয়, বিশ্বের প্রথম পাম লিফ ম্যানুস্ক্রিপ্ট এটা তৈরি করা হয়েছে। তো এটা কোন রাজ্যে তৈরি করা হয়েছে? পাম লিফ ম্যানুস্ক্রিপ্ট এটা তৈরি করা হয়েছে কেরালা রাজ্যে, কেরালার তিরুবনন্তপুরম। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। কেরালার ক্যাপিটাল কি? কেরালার ক্যাপিটালই হলো তিরুবনন্তপুরম। কেরালার বর্তমান যিনি চিফ মিনিস্টার পদে নিযুক্ত আছেন তার নাম হলো পিনারাই বিজয়ান। আর কেরালার বর্তমান যিনি গভর্নর পদে নিযুক্ত আছেন তার নাম হলো আরিফ মোহাম্মদ খান। তো এই যে পাম লিফের বাংলা অর্থ কি? পাম মানে তাল গাছের পাতা, তাল গাছের পাতার ওপরে ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি, তাল গাছের পাতার ওপরে পাণ্ডুলিপির লিখে যে মিউজিয়ামটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু বিশ্বের প্রথম ওয়ার্ল্ড ফার্স্ট পাম লিফ মিউজিয়াম। সেটা কোথায়? কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত। চলে আসো পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম মহিলা ব্যারিস্টারের নাম কি? তো জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখো, ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার হলেন কর্নেলিয়া সারাভজি হলেন
ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার। আর যদি কোশ্চেন দেয় যে ভারতের প্রথম ব্যারিস্টার, ভারতের প্রথম ব্যারিস্টার, তখন অ্যান্সার কি হবে? ভারতের প্রথম ব্যারিস্টার তার নাম কি? তার নাম হলো মনমোহন ঘোষ। মনমোহন ঘোষ। চলে আসো পরবর্তী কোশ্চেনে। সাইমন কমিশনের বিরুদ্ধে সবচেয়ে বড় সভা কোথায় হয়েছিল? তো সাইমন কমিশনের বিরুদ্ধে সব থেকে বড় সভা কোথায় হয়েছিল? সেটা বোম্বের চৌপাধীর বালিয়াড়িতে হয়েছিল। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে কোশ্চেন দেবে, যে কোশ্চেনটা বহুবার তোমাদের এক্সামে দিয়েছে, যে সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? তো সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। তো সাইমন কমিশন কেন ভারতে এসেছিল তার আগে একটু ব্যাক হিস্ট্রি জেনে নাও। 1919 সালে ভারত অধিনিয়ম আইন যখন লাগু করা হয়, সেই ভারত অধিনিয়ম আইনে বলা হয় যে এই ভারত অধিনিয়ম আইন লাগু হওয়ার 10 বছর পরে, অর্থাৎ 1919-এ ভারত অধিনিয়ম আইন লাগু হয়, এর ঠিক 10 বছর পরে আবার সংবিধানে যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটার জন্য আবার আরেকটা আয়োগ গঠন করা হবে এবং তারা ঠিক করবে ভারতের উত্তরদায়ী শাসন, যে শাসনটা, সেই শাসনে কতটা সংশোধন করতে হবে। তো 1919-এর সাথে 10 যোগ করো, 1929 সাল হয়ে যাচ্ছে। তো এই 1929-এ এই সংশোধনটা হওয়ার কথা, সেই সংশোধনের জন্যই কিন্তু এই সাইমন কমিশনকে ভারতে পাঠানো হয়। তো তখন তৎকালীন ছিলেন কনজারভেটিভ পার্টি। তো কনজারভেটিভ পার্টি এই 1928 সালে তাদের ক্ষমতা শেষ হচ্ছিল। যেমন 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনার যে ভ্যালিড আছে, যে টেনিওর আছে, সেটা শেষ হবে। তারপরে আবার নতুন লোকসভার ভোট হবে, আবার নতুন প্রাইম মিনিস্টার যে হবে তিনি আসবেন। তো যাই হোক, তখনও সেই যে ইংল্যান্ডে 1928 সালে কনজারভেটিভ পার্টির যিনি সদস্য ছিলেন, যিনি লিড করছিলেন, তার ভ্যালিডিটি, তার টেনিওর কিন্তু শেষ হওয়ার পথে ছিল এবং তিনি চাইছিলেন যে তিনি যদি পরবর্তী ভোটে হেরে যান তাহলে ভারতের ওপরে যে এই যে ক্ষমতাটা, সেটা কিন্তু সেখান থেকে তিনি গুরুত্ব হারিয়ে ফেলবেন। তো সেই কারণে তারা তড়িঘড়ি করে 1 বছর আগে এই সাইমন কমিশনকে ভারতে পাঠানো হয় এবং সাইমন কমিশনের যে সদস্যগুলো ভারতে পাঠানো হয়েছিল, তো এখান থেকে কোশ্চেন দেয় কতজন সদস্য সাইমন কমিশনে ছিল। তো সাইমন কমিশনে ছিল টোটাল 7 জন সদস্য এবং 7 জন সদস্যই কিন্তু ইংরেজ ছিল, কোনো ভারতীয় ছিল না। তো এখান থেকে কোশ্চেন দিয়েছিল এর মধ্যে কোন কমিশনে কোনো ভারতীয়রা প্রেজেন্ট ছিল না? তো অ্যান্সার হবে এই সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, সেই কারণে সাইমন কমিশনের তীব্র বিরোধ হয় এবং গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন এই স্লোগানও কিন্তু দেওয়া হয় এবং এই গো ব্যাক সাইমন স্লোগান দিতে দিতে বা এই সাইমন কমিশনের বিরোধিতা করতে করতে লালা লাজপত রায়কে কিন্তু মারা হয়েছিল, পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায় মারা গিয়েছিলেন। তো এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, যেহেতু এই সাইমন কমিশনের 7 জন সদস্যই ইংরেজ ছিল, তো এই কমিশনকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা কি শ্বেত কমিশন। শ্বেত কমিশন বলা হয় কাকে? বলা হয় এই সাইমন কমিশনকে। চলে আসো পরবর্তী কোশ্চেন। কোন রাজ্যে বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামের উদ্বোধন করলো? তো বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম কোন রাজ্যে? সেটা অবস্থিত উড়িষ্যা রাজ্যে। কিন্তু উড়িষ্যার এক্সাক্ট কোথায় সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। উড়িষ্যার রাউরকেল্লাতে এই বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে বা এই বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম আছে, যেটা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড লার্জেস্ট হকি স্টেডিয়াম। বিশ্বের সব থেকে বড় হকি স্টেডিয়াম, তার নাম কি? বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম। কারণ এই বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে সিটিং ক্যাপাসিটি কত? সিটিং ক্যাপাসিটি প্রায় 20,011টা সিটিং ক্যাপাসিটি আছে, যেটা উড়িষ্যার রাউরকেল্লাতে অবস্থিত। তো এখানে যেহেতু হকির প্রসঙ্গ এসছে, এখান থেকে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে অলরেডি পড়িয়েছি, আরও একবার রিভাইজ হয়ে যাবে। এই বছর এফআইএইচ যে খেলাটা, হকির যে বিশ্বকাপটা তারা আয়োজন করে, তো এফআইএইচ এর দ্বারা আয়োজিত মেন্স হকি ওয়ার্ল্ড কাপ
এর আয়োজন করেছিল কে, এর হোস্ট কান্ট্রি কে ছিল? তো এর আয়োজন করেছিল আমাদের ভারতের, ইন্ডিয়াতেই আয়োজন করা হয়েছিল, ইন্ডিয়ার উড়িষ্যা রাজ্যেই কিন্তু আয়োজন করা হয়েছিল। এখান থেকে কোশ্চেন দেবে যে 2023-এর এই যে ফিফা মেন্স হকি ওয়ার্ল্ড কাপ, এই হকি ওয়ার্ল্ড কাপে জিতেছে কে? তো জিতেছে জার্মানি। কাকে হারিয়ে জিতেছে? বেলজিয়ামকে হারিয়ে জিতেছে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা তোমাদের এসএসসির এক্সামে দিয়েছিল, যে এই মেন্স হকি ওয়ার্ল্ড কাপে ম্যাসকট কি ছিল? মেন্স হকি ওয়ার্ল্ড কাপে ম্যাসকটের নাম ছিল ওলি। ম্যাসকটের নাম কি ছিল? নাম ছিল ওলি, নাম ছিল। চলে আসো পরবর্তী কোশ্চেন, সাডেন ডেথ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো সাডেন ডেথ এই শব্দটা, এটা যুক্ত কিসের সাথে? এটা যুক্ত হকি খেলার সাথে যুক্ত। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। এছাড়া হকি খেলার সাথে আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো অনেকবার এক্সামে দিয়েছে, যেমন বুলি আছে, ফ্রি হিট আছে, তারপর আছে পেনাল্টি কর্নার, পেনাল্টি কর্নার। ক্রিকেটের সাথে যেমন আছে, ক্রিকেটের সাথে যেমন দিয়েছিল একটা এক্সামে স্ট্রাইকার, স্ট্রাইকার ক্রিকেট খেলার সাথে যুক্ত। তারপরে ডাক, ডাক ক্রিকেট খেলার সাথে যুক্ত। এলবিডব্লিউ ক্রিকেট খেলার সাথে যুক্ত। তারপর হ্যাট্রিক, এগুলো সব কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। ক্রিকেট খেলায় এই সমস্ত টার্ম কিন্তু ইউজ করা হয়, বা হকি খেলায় যেগুলো লিখলাম সেগুলো হকি খেলাতে সেই টার্মগুলো ইউজ করা হয়। চলে আসো পরের কোশ্চেন, তরঙ্গ দৈর্ঘ্য কে কি দ্বারা প্রকাশ করা হয়? তো তরঙ্গ দৈর্ঘ্যকে অ্যামস্ট্রং দ্বারা প্রকাশ করা হয়। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, পূর্ব ভারতের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত অঞ্চল হলো কোনটি? তো পূর্ব ভারতে কৃত্রিম পোতাশ্রয়যুক্ত অঞ্চল, এখানে অপশন চারটের মধ্যে অ্যান্সার হবে হলদিয়া বন্দর, যেটা আমাদের পশ্চিমবঙ্গেই অবস্থিত। তো হলদিয়া বন্দর হলো, এটাকে কৃত্রিমভাবে এই পোতাশ্রয়টা তৈরি করা হয়েছে। বিশাখাপত্তনম, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ম্যাঙ্গালোর পোর্ট, এটা কোথায়? ম্যাঙ্গালোর পোর্টটা অবস্থিত কর্ণাটকে। চলে আসো পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে? তো ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল, এখান থেকে পুরো ফ্যাক্টগুলো আলোচনা করে দেবো। ফার্স্ট আমাদের ভারতে যখন ইংরেজরা রাজত্ব করতে আসে তখন কি ছিল? তখন ছিল বাংলার গভর্নর। তখন কি ছিল? তখন ছিল বাংলার গভর্নর। এই বাংলার গভর্নরের যখন প্রমোশন হলো, প্রমোশন হয়ে এরা হয়ে গেল কি বাংলার গভর্নর জেনারেল। বাংলার গভর্নর জেনারেল। তারপর এদের যখন প্রমোশন হলো, প্রমোশন হয়ে গেল কি বাংলার থেকে হয়ে গেল ডাইরেক্ট ভারতের গভর্নর জেনারেল। ডট ডট দিয়ে দিলাম, তোমরা খাতায় পুরোটা নোট ডাউন করে নেবে। এরপর এই ভারতের গভর্নর জেনারেল পদটাকে তুলে দেওয়া হলো, তুলে দিয়ে তখন ইংল্যান্ড থেকে ডাইরেক্ট ভারতের ওপরে শাসন করানো হলো, এবং ইংল্যান্ডের একজন প্রতিনিধি হিসাবে ভারতে রাখা হলো, যাকে বলা হলো কি ভাইস রয়। এরপর ভাইস রয়ের পরে ভারত যখন স্বাধীন হয় তখনও পর্যন্ত ভারতের ভাইস রয়ের শাসন ছিল। এরপর ভারত যখন স্বাধীন হয়ে যায় তখন হয়ে যায় কি, তখন হয়ে যায় স্বাধীন ভারতের, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। এবার এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে, বাংলার গভর্নর, প্রথম গভর্নর কে ছিল? তো বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ, ছিলেন বাংলার প্রথম গভর্নর। কোশ্চেন দেবে, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? যেটা এখানে কোশ্চেন দেওয়া হয়েছে যে ভারতে প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। অপশন সি এর কারেক্ট অ্যান্সার। তিনি ছিলেন বাংলার প্রথম, বাংলার প্রথম গভর্নর জেনারেল। তার নাম কি? তার নাম হলো ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন, ওয়ারেন হেস্টিংস। এরপর এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে, এই যে বাংলার গভর্নর জেনারেলের পদ যখন প্রমোশন হলো হয়ে ভারতের গভর্নর জেনারেল হলো, তাহলে কেউ না কেউ বাংলার গভর্নর যে শেষ গভর্নর জেনারেল ছিল, অর্থাৎ বাংলার শেষ গভর্নর জেনারেল আর
ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? একই ব্যক্তি ছিল, তার নাম কি? তার নাম হলো লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং। এরপর ভারতের যিনি প্রথম গভর্নর জেনারেল হলো সেটা তো বলে দিলাম। এবার ভারতের গভর্নর জেনারেল পরপর আসবে, তো যখন ইতিহাসের ক্লাস করাবো সেখানে আমি পরপর ডিটেলসে ডিসকাস করবো। যাই হোক, এখান থেকে বলে দিচ্ছি যে কোশ্চেনগুলো বারবার এখানে এক্সাম দিয়েছে যে বাংলার প্রথম বা ভারতের প্রথম গভর্নর জেনারেল, শেষ গভর্নর জেনারেলকে, এইভাবে কোশ্চেন দিয়েছে। তো কোনো না এক সময় 1857 সালে এসে ভারতের যে গভর্নর জেনারেলের পদটাকে তুলে দেওয়া হলো, তুলে দিয়ে তখন শুরু হলো কি ভাইসরয়। তাহলে কেউ না কেউ এখানে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিল। তো ভারতের শেষ গভর্নর জেনারেল আর ভারতের প্রথম ভাইসরয় একই ব্যক্তি ছিলেন। তার নাম কি? তার নাম হলো লর্ড ক্যানিং। তার নাম হলো লর্ড ক্যানিং। এরপর একইভাবে ভাইসরয় একজন শেষ ছিলেন, শেষ ভাইসরয়, এবং যিনি শেষ ভাইসরয় ছিলেন তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। তো তার নাম কি? তার নাম হলো লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। এরপর এনার পরে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলের যদি কোশ্চেন দেয় তো তখন অ্যান্সার হবে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল বা প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তার নাম কি? চক্রবর্তী রাজা গোপালাচারী। চলে আসো পরবর্তী কোশ্চেনে। বাবরের সময় মুঘলদের রাজধানী কোথায় ছিল? তো বাবরের সময় মুঘলদের রাজধানী ছিল আগ্রাতে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। বাবর ইনি কিন্তু দুটো বংশের মিলিত সন্তান ছিলেন, অর্থাৎ তার বাবা ছিল তৈমুর বংশের আর মাতা ছিলেন মঙ্গোলিয়া বংশের। একটুখানি আগে বললাম বাবর ভারতে প্রবেশ করেছেন 1526 সালে। 21শে এপ্রিল 1526 সালে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন। তো কোশ্চেন দেবে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কে? প্রতিষ্ঠাতা হলেন বাবর। আর এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো যে বাবর এবং আরেকজন মুঘল সম্রাট, তার নাম কি? বাবর এবং জাহাঙ্গীর, এরা দুজন মুঘল সম্রাট যারা তার নিজের আত্মজীবনী লিখেছে। তো বাবরের আত্মজীবনীর নাম কি? বাবরের আত্মজীবনীর নাম হলো তুজুক ই বাবরি। তুজুক ই বাবরি। তো কোশ্চেন দেবে প্রথম কোন মুঘল সম্রাট তার নিজের আত্মজীবনী লিখেছেন? তো অ্যান্সার হবে বাবর তার আত্মজীবনী লিখেছেন। অর্থাৎ অটো মানে নিজের, অটো মানে নিজেই লিখছে, বায়োগ্রাফি মানে তার জীবনী। অটোবায়োগ্রাফি লিখেছেন কে? বাবর তার নিজের, এবং জাহাঙ্গীর লিখেছেন তুজুকি জাহাঙ্গীরি। এই তুজুকি বাবরি এটাকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে যখন কনভার্ট করা হয়েছে তখন এর নাম হয়েছে কি? তখন এর নাম হয়েছে বাবর নামা। তাই অনেক এক্সামে দেখা গিয়েছে কোশ্চেন দেয় যে বাবরের আত্মজীবনীর নাম কি? অপশানে থাকে বাবর নামা। তো অপশানে যদি তুজুকি বাবরি না থাকে তখন বাবর নামা সঠিক অ্যান্সার হবে। আর যদি কোশ্চেন দেয় প্রথম পার্সি ভাষায় কে, কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী লিখেছেন, তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু জাহাঙ্গীর, কারণ জাহাঙ্গীর তুজুকি বাবরি যেটা লিখেছেন সেটা কিন্তু পার্সিয়ান ভাষায় ছিল। চলে আসো পরবর্তী কোশ্চেন। খেলার দুনিয়ায় কে টাইগার নামে পরিচিত? তো এটাও জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। খেলার দুনিয়ায় টাইগার নামে খ্যাত ছিলেন আনসার আলী পাতৌদি। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। ইনি 21 বছর বয়সে তিনি ভারতের ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন, ক্রিকেট অধিনায়ক হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন। চলে আসো পরের কোশ্চেন। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করে? ইজি কোশ্চেন। 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু দেশ জয় করে। কে এসেছিল? এসেছিল মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম। এই কোশ্চেনটা ঘুরিয়ে দেবে। কিভাবে ঘুরিয়ে দেবে? কোশ্চেন দেবে যে ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী, কি বলবে? ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী তার নাম কি? তো ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী হলেন মোহাম্মদ বিন কাসিম। কবে আক্রমণ করেছিলেন? 712 খ্রিস্টাব্দে
তিনি আক্রমণ করেছিলেন। ইনি আরব থেকে এসে দাহিরকে পরাজিত করেছিলেন, দাহিরকে পরাজিত করে তিনি সিন্ধু দেশটা জয় করেছিলেন। চলে আসো পরবর্তী কোশ্চেন, কোন শহর 20-22 মার্চ 2023 পর্যন্ত সিভিল C20 ইনসেপশন মিটিং হোস্ট করবে? তো এটা অলরেডি হয়ে গেছে। তো এই মিটিংটা হোস্ট করবে কে? নাগপুরে হোস্ট হবে। নাগপুরে হোস্ট হয়েছে, তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে, G20 মিটিংয়ের আন্ডারেই কিন্তু এই মিটিংটা ছিল। তো এই বছর ইন্ডিয়া G20 মিটিংয়ের হোস্ট করেছে। চলে আসো পরবর্তী কোশ্চেন, আকবর বিভিন্ন প্রকার স্তম্ভ সমন্বিত 5টি মহল কোথায় নির্মাণ করেন? তো আকবর বিভিন্ন প্রকার স্তম্ভ সমন্বিত যে 5টি মহল তিনি ফতেপুর সিক্রিতে নির্মাণ করেছিলেন। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ফতেপুর সিক্রিতে আকবরের শ্রেষ্ঠ নিদর্শন, স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হলো ফতেপুর সিক্রি। আর আকবর, এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করে দিচ্ছি, আকবর গুজরাট জয় করার পরে আকবর গুজরাটটাকে জয় করার পরে একটা জিনিস বানিয়েছিলেন এই ফতেপুর সিক্রির সামনে। ফতেপুর সিক্রি দুর্গ সংলগ্ন একটা বিশাল বড় ফটক, বিশাল বড় দরওয়াজা বানিয়েছিলেন। সেই দরওয়াজার নাম কি? তোমরা শুনেছো, ইতিহাসে পড়েছো অবভিয়াসলি, তার নাম হলো বুলান্দ দরওয়াজা বা বুলান্দ দরজা বানিয়েছিলেন, যেটা বিশ্বের মধ্যে সব থেকে বড় দরজা। তো এই দরজাটা কোথায়, কোন রাজ্য জয় করার পরে? গুজরাট রাজ্য জয় করার পরে তিনি বানিয়েছিলেন। তো একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, বুলান্দ দরওয়াজা আকবর কিসের জন্য বানিয়েছিলেন, কোন জায়গা অধিগ্রহণ করার পরে আকবর বুলান্দ দরওয়াজা বানিয়েছিলেন? তো অ্যান্সার হবে গুজরাট রাজ্যটাকে বিজয়ের পর আকবর এই বিশাল বড় দরজা, বুলান্দ দরজা তিনি নির্মাণ করেছিলেন। চলে আসো পরবর্তী কোশ্চেন, বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যকারিতা কবে শুরু হয়? বিশ্ব বাণিজ্য সংস্থা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে বহুবার পড়িয়েছি, সেখানে ইংলিশ ফরম্যাটে কোশ্চেন, বাংলা ফরম্যাটে কোশ্চেন পড়িয়েছি। তো বিশ্ব বাণিজ্য সংস্থা শর্ট নাম কি? WTO, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এর ইস্টাবলিশ কবে হয়? বহুবার পড়িয়েছি, এক্সাক্ট ডেট মনে রাখতে বলেছিলাম, কারণ এক্সামে ঠিক এই রকমই কোশ্চেন দেবে, শুধু 1995 মনে রাখলে হবে না। 1 জানুয়ারি 1995-তে WTO এর এস্টাবলিশ হয়। WTO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? WTO এর হেডকোয়ার্টার অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে। জেনেভা, সুইজারল্যান্ডে এর হেডকোয়ার্টার অবস্থিত। আর বর্তমান WTO এর ডিজি পদে কে নিযুক্ত আছেন? ডিজি পদে নিযুক্ত আছেন নাগোজি ওঙ্কোজো ইলেওয়ালা। এছাড়া এখান থেকে WTO-র এখন টোটাল কতজন মেম্বার এটাও একটু মনে রাখবে। তো এখন টোটাল মেম্বার হলো 164, 164টা। চলে আসো পরবর্তী কোশ্চেন, অ্যাডভেঞ্চারাস অফ শার্লক হোমস এর রচয়িতাকে? তো অ্যাডভেঞ্চারাস অফ শার্লক হোমসের রচয়িতা হলেন আর্থার কোনান ডয়েল। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। তো আজকে ক্লাসে এই 25টা কোশ্চেন ছিল, আশা করি প্রতিটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা PSC ফুড এসআই ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছে বা এর পাশাপাশি আদার্স অন্যান্য গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো প্রত্যেককে বলছি, তোমরা অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা ফলো করবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে যে কোশ্চেন অ্যান্সারগুলো পড়ানো হয় সেগুলো কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যেখানে অলরেডি জানুয়ারি থেকে জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেছে, জুলাই থেকে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন চলছে, যেখানে জুলাই আগস্ট এই দুটো মান্থ কমপ্লিট হয়ে গেছে, সেপ্টেম্বর মাসে ক্লাস চলছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।